গল্প কি শেষ হলো? নোটে গাছটা কি আদৌ মুড়লো? আর.জি. কর কাণ্ডের আজকে একজন দোষীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এরপরেও অনেকগুলো প্রশ্ন এখনো রয়েছে। সেই প্রশ্ন আমাদের তাড়া করছে। শুধু আমাদের কেন, একটা বড় অংশের মানুষের মধ্যে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই আমরা দেখছি শাসক দলের অনুগত কিছু মিডিয়া, কিছু সাংবাদিক, কিছু মানুষজন নেমে পড়েছেন। তারা শাসকদের পক্ষ নিয়ে প্রচার করতে শুরু করেছেন। যারা আরও অনেক প্রশ্ন রয়েছে, আরও অনেকে এটার সাথে জড়িত বলে মনে করছেন, তাদের কটাক্ষ করতে ছাড়ছেন না। আমরা এদের উপেক্ষা করব, কারণ আমরা জানি সবকালে সব দেশে শাসকদের পক্ষে থাকা মানুষজন থাকে, বিশিষ্টজন মানুষ থাকে, সাধারণ মানুষ থাকে, এবং মিডিয়ার একটা অংশ তো শাসকদের পক্ষে হাওয়া তোলবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নানাভাবে চিকিৎসকরা যে প্রশ্নগুলো তুলেছিলেন, সেই প্রশ্নগুলোকে নিয়ে তারা নানাভাবে কটাক্ষ করবার চেষ্টা করেছেন, চিকিৎসকদের কালিমা লিপ্ত করবার চেষ্টা করেছেন। যেহেতু তারা প্রশ্ন তুলেছিলেন, আমাদের সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য বিভাগে একটা দুর্নীতি বাসা বেঁধেছে। এই দুর্নীতিকে দূর করতে হবে। যেভাবে আর.জি. করের ঘটনাটা ঘটেছে, সেটা সেই বৃহৎ দুর্নীতির একটা খণ্ড অংশ মাত্র। সেই দুর্নীতিটা ছিল বলেই এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে এবং আগামী দিনেও ঘটতে পারে এমন আশঙ্কা করছেন। এই প্রশ্নটা তুলে রাস্তায় নেমেছেন চিকিৎসকদের একটা অংশ। তারা বারবার প্রশ্নগুলো তুলছেন এবং সমস্যার গভীরতাটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের অপরাধ এটাই যে তারা আসলে সমস্যার গভীরতাটাকে চেনাবার চেষ্টা করছেন। এই জন্যই তাদের বিরুদ্ধে নানা রকম কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে নানা উদ্দেশ্যে তারা এটা করছেন। তা যারা ঠিক উল্টো কথা বলছেন, তারা কি কোনো ভালো উদ্দেশ্য রাখতে পারছেন? আমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যদিও জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আমরা জানি তারা কি উদ্দেশ্যে এগুলো করছেন, কেন শাসক দলের পক্ষে তারা দাঁড়িয়েছেন, সেগুলো আমাদের কাছে পরিষ্কার, আমরা বুঝতে পারছি। তারা করুন, কিন্তু আমরা বিষয়টা বুঝতে চাইব। আমরা বুঝতে চাইব যে আজকে যেটা হলো, একজনকে দোষী সাব্যস্ত করা হলো, তাদের সাজা দেওয়া হলো, কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো কেন থাকছে, আমরা যুক্তির নিরিখেই সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব এবং এই ভয়াবহ সমস্যার গভীরতাটাকে চেনার চেষ্টাটা কেন জরুরি, সেটাও বোধহয় আমাদের বোঝবার চেষ্টা করতে হবে। তা না হলে এই ধরনের ঘটনা কিন্তু যে কোনো দিন আবারও ফিরে আসতে পারে। এই যেমন মাত্র কিছুদিন আগে হাসপাতালের ভেতরে যেভাবে স্যালাইন ঘটনাটা ঘটলো, স্যালাইন দিয়ে একজন প্রসূতির মৃত্যু এবং এখনও কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গোটা বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা বোধহয় চিকিৎসকদের যে প্রশ্নটা ছিল, মূল প্রশ্ন, যে কেন সুস্থ স্বাস্থ্য পরিষেবা পাবে না সাধারণ মানুষ, সেটার সাথে সংশ্লিষ্ট। আমরা ভুলে যাচ্ছি, কিংবা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো মহল থেকে। আমরা তাই গোটা সমস্যাটার উৎসমুখ খোঁজবার চেষ্টা করব এবং আজকে যা হলো, এরপরে অনেকটা পথ পেরোতে হবে। চিকিৎসকদের প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেললে চলবে না এবং সাধারণ মানুষকেও বোধহয় এই প্রতিবাদের ভাষাটা জারি রাখতে হবে। সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হন, তাহলে বিপদ হবে, কারণ বিপর্যয়টা শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরেই নামে। চিকিৎসা পরিষেবার দুর্নীতি যদি থাকে, চিকিৎসা পরিষেবাকে আষ্টেপৃষ্ঠে যদি দুর্নীতি জড়িয়ে রাখে, তাহলে শেষ পর্যন্ত তার কুফলটা সাধারণ মানুষকেই ভোগ করতে হয়। আমরা বারবার আমাদের অভিজ্ঞতা বলছি, আমরা সেটা দেখেছি। তাই প্রশ্নগুলো খুব জরুরি। এরপরেও এই প্রশ্নগুলো নিয়ে এগোতে হবে। কিভাবে আমরা এগোতে পারি, কিভাবে অভিমুখ তৈরি করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনাটা করা খুব দরকার। এবং সাজা হবার পরে কী ভাবছেন যারা প্রতিবাদে রয়েছেন, যারা রাস্তায় নেমেছেন, তারা কি ভাবছেন, সেটাও আমরা বোঝবার চেষ্টা করব। একজনের সাজা এবং তারপরে যে প্রশ্নগুলো রয়েছে, সেটা নিয়েই আজ আলোচনা করবো। আর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী কি বলেছেন যদি একবার শোনাই, তারপরে ডাক্তার গুণের কাছে আসবো আমি। জি করে রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেরিটেজ ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায়, ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি, বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন
54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। উনি ফাঁসি দিয়ে দিয়েছেন, আমাদের হাতে থাকলে আমরা ফাঁসি দিয়ে দিতাম। দেখুন, কোথাও মনে হলো যে প্রশাসনিক প্রধান হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একটা সরকারি হাসপাতালের মধ্যে এত বড় একটা ঘটনা, সেই ঘটনার ব্যর্থতার দায় তাদের দিকে যায়। অন্তত সাধারণ বুদ্ধিতে তো বোঝা যায় যে হাসপাতালের ভিতরে এত বড় একটা ঘটনা ঘটলে তার দায় যে আসলে রাজ্য প্রশাসনের উপরে বর্তায়, তার জন্য একটু নমনীয় হওয়া, লজ্জা পাওয়া, কোথাও বলা, সেরকম কিছু না। গোটাটা অন্যের সিবিআইয়ের হাতে চাপিয়ে দিয়ে আমরা হলে ফাঁসি দিয়ে দিতাম, এই হচ্ছে ভাষা বা এই হচ্ছে মূল বক্তব্যের নির্যাস। কোথাও মনে হয় না খুব মানে প্রশাসনের মাথা বা প্রশাসনের মাথা থেকে যে বক্তব্য রাখা, মানে ঘটনাটাকে উনি বোধহয় অনুধাবনই করতে পারেননি। কোন ঘটনা ঘটেছে, কি ঘটেছে, এটাকে উনি ঠিক বুঝতে পারেননি। মানে আমার তো অন্তত তাই প্রতিক্রিয়া শুনে মনে হলো উনি তো বোধহয় বুঝতে পারছেন না কি ঘটেছে। তিনি যদি বুঝতে না পারতেন, তার নির্দেশে অপরাধীদের আড়াল করার কাজটা হতো না। আমি এবং জয়েন্ট প্ল্যাটফর্মের আরেকজন যে কনভেনার ডক্টর হিরালাল কোঙ্গার, আমরা 9ই আগস্ট বিকেলবেলা থেকে পোস্টমর্টেম সম্পন্ন হওয়া অবধি আমরা আরজি কর মেডিকেল কলেজে ছিলাম। আমাদের সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যরা ছিলেন, জুনিয়র ডাক্তাররাও বিপুল পরিমাণে ছিলেন আরজি করের এবং অন্যান্য কলেজে। সেখানে ওই যে অঞ্চলের বাসিন্দা অভয়া, সেখানকার এমএলএ এসেছিলেন। এমএলএ এসে তিনি প্রেসকে বাইট দেন। তিনি পরিষ্কার বলেন যে আমাকে পাঠিয়েছেন মমতাদি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। সেখানে আমরা যখন পৌঁছেছি, আমরা পৌঁছানোর আগে থেকে সেখানে প্রিন্সিপালের অফিসে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছিলেন। আমরা থাকাকালীন সুদীপ্ত রায় এলেন, তৃণমূলের এমএলএ এবং আরজি করের তৎকালীন রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারপারসন। তো তার দলের এতগুলো লোক, তার প্রশাসনের এতগুলো লোক সকাল থেকে অপরাধীদের আড়াল করার কাজে লিপ্ত ছিলেন। আর মমতা ব্যানার্জি জানেন না এটা বললে হবে? নারায়ণ স্বরূপ নিগমের এতটাই কি ক্ষমতা, তিনি মন্ত্রীকে না জানিয়ে অভিজ্ঞ এবং বিরূপক্ষ বিশ্বাসের নামে ব্যাকডেটে অর্ডার বার করেন, যে তাদের এনসিসির ডিউটি ছিল। মানে তিনি ডিএমই এবং ডিএইচএসকে দিয়ে অর্ডারটা বার করান। ওই যেখানে অভয়ার মরদেহ পাওয়া গেছিল সেটা যে প্লেস অফ অকারেন্স নয়, সেটা সম্ভবত সেটা আমরা জানি এখন, কিন্তু তার আশেপাশের যে ঘরগুলো, সেই ঘরগুলো ভাঙার নির্দেশ স্বাস্থ্য সচিব যে দিয়েছিলেন, মৌখিক নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি যে মৌখিক নির্দেশ দিয়েছিলেন সেটা সন্দীপ ঘোষ কিন্তু লিখিত আকারে লিখে রেখে গেছেন। তো মুখ্যমন্ত্রী যিনি আমাদের পুলিশ মন্ত্রী এবং
স্বাস্থ্যমন্ত্রীও বটেন, তিনি সেগুলো জানতেন না। এগুলো এগুলো আমাদের কাছে অবিশ্বাস্য। তারা শুরু থেকেই যেটা চেয়েছিলেন, যাতে একজনকে চিহ্নিত করে তাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিংবা তাকে যদি আহ, তার আহ, আরেকজন যে আমাদের রাজ্যের যিনি যুবরাজ, তিনি এনকাউন্টারের নিদান দিয়েছিলেন। পূর্ণব্রত গুণ, ডাক্তার পূর্ণব্রত গুণের কাছে আসবো। ডাক্তার গুণ, আজকের এই সাজা এবং তারপরে যে প্রশ্নগুলো অমীমাংসিত থেকে গেল, কিংবা যে প্রশ্নগুলো বারবার তোলবার জন্য চারপাশ থেকে কটাক্ষ করা হচ্ছে, আমি আজকে দেখছিলাম সমাজ মাধ্যম তো বটেই, তথাকথিত মিডিয়ার একটা অংশ একেবারে প্রচার শুরু করে দিয়েছে এরপরেও আর কি বাকি থাকে। কেউ কেউ যারা আন্দোলন করছেন তাদের কটাক্ষ করছেন। আমি বুঝতে পারছি না গোটা বিষয়টা। আপনারা যেহেতু প্রথম থেকে এই প্রশ্নটা তুলেছেন যে স্বাস্থ্য পরিষেবাকে দুর্নীতির আওতার বাইরে বের করে আনতে হবে, এই প্রশ্নটা তোলার সঙ্গে এত কটাক্ষ, আপনাদের আচরণ নিয়ে এত প্রশ্ন এটা উঠছে, অথচ সরকারি হাসপাতালের ভেতরে এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল, সেটা যে অব্যবস্থা না থাকলে ঘটতে পারতো না, সেই বোধটা, সেই ভাবনাটা কারোর মধ্যে আসছে না। প্রথমত আমি আপনি আমার যে পরিচয় দিলেন, আমি চিকিৎসকদের যে যৌথ মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর এক- দুজন যুগ্ম আহ্বায়কের মধ্যে একজন। একজন। আর এছাড়াও আমার আরেকটা পরিচিতি আছে, যে পরিচিতিটা উল্লেখ আপনি করেননি। সেটা হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর উদ্যোগে 28 অক্টোবর একটা যৌথ মঞ্চ তৈরি করা হয়, তার নাম অভয়া মঞ্চ। অভয়া মঞ্চেরও আমি তিনজন আহ্বায়কের মধ্যে একজন। সেই আচ্ছা। অভয়া মঞ্চে যেদিন আমরা শুরু করেছিলাম, আমাদের সংগঠনের সংখ্যা ছিল 80, এখন এখন সংখ্যাটা প্রায় 130। আজকের যে রায়, এই আপনারা দেখেছেন নিশ্চয়ই সংবাদ মাধ্যমে, যে একদম, আমি অভয়া দেখাবো। মঞ্চের পক্ষ থেকে হ্যাঁ। অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে শিয়ালদা আদালতের সামনে বিক্ষোভ করেছি। তো আমাদের ক্ষোভটা কি নিয়ে? আমাদের ক্ষোভ মানে অনেকগুলো বিষয়ে আমাদের বক্তব্য আছে। প্রথমত, যে এই যে জজ যেটা বলেছেন যে এটি এটি বিরল থেকে মানে বিরলের বিরল, মধ্যে একদম বিরলতম বিরলতম নয়। ঘটনা নয়। তো এইটা তো আমরা এটার সঙ্গে আমরা জজের যে অবজারভেশন, তার সঙ্গে আমরা সহমত নই। কারণ একটা হাসপাতালে সুরক্ষিত একটা কর্মক্ষেত্র, সেখানে একজন চিকিৎসক হত্যা হয়েছে, চিকিৎসকের ধর্ষণ হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। তো এইটা যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম না হয়, তাহলে কোনটাকে আমরা বিরলতম বলবো? প্রথমত এইটা। দ্বিতীয়ত, এই কেউ কেউ আমাদের প্রশ্ন করেছেন সংবাদ মাধ্যমের লোকজন, যে সঞ্জয় রায়ের ফাঁসি হলো না, যাবজ্জীবন কারাদণ্ড হলো, এতে কি আপনারা অসন্তুষ্ট? প্রথমত, যে জিনিসটা বলে নেওয়া দরকার, যে আমি ব্যক্তিগতভাবে দণ্ড হিসেবে ফাঁসি বা মৃত্যুদণ্ডের পক্ষে নই। এটাকে অমানবিক একটা দণ্ড বলে মনে করি। যদিও অভয় মঞ্চ বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই, মানে তাদের অবস্থান নেই। তাদের অবস্থানটা এখনো নিশ্চিত অবস্থান নেই। কিন্তু আজকে যদি সঞ্জয় রায়ের ফাঁসির আদেশ হতো, তাহলে কি আমরা সন্তুষ্ট হতাম? আমরা সন্তুষ্ট হতাম না। তার কারণ আমরা শুরুর দিন থেকে জানি যে অভয়ার ধর্ষণ এবং হত্যার পিছনে কেবল একজন ব্যক্তি নেই, কেবল সঞ্জয় রায় অবশ্যই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কারণে তার যে শাস্তি পাওয়া দরকার, সেই শাস্তিগুলো পাক সে। কিন্তু সঞ্জয় রায়ের চেয়ে বড় যে অপরাধীরা এই হত্যার ঘটনার মধ্যে যুক্ত আছে, তাদেরকে আড়াল করে কেবল একজনকে বলির পাঁঠা করা, এইটাতে আমরা সন্তুষ্ট নই। আমরা এই শুরুর দিন থেকে আমরা এটা বলে আসছিলাম যে আসলে যারা অপরাধ করেছে, তাদেরকে আড়াল করে রাখছে একটা বড় একটা শক্তি। তার মধ্যে আমাদের রাজ্যের প্রশাসন আছে, কলকাতার পুলিশ আছে, কলেজ কর্তৃপক্ষ আছে,
এখন আমরা দেখছি যে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, যার হাতে তদন্তের ভার দেওয়া হয়েছিল, তারাও বুঝি এই দো- দোষীদেরকে আড়াল করার যে প্রক্রিয়া তার মধ্যে যুক্ত। এবং এই যে বিচারক যে আজকে কেবলমাত্র একজনকে তিনি যে দোষী সাব্যস্ত করলেন, শনিবার তিনি দোষী সাব্যস্ত করেছেন, আজকে তিনি সাজা ঘোষণা করেছেন, আহ, সেটাকেও আমরা যথাযথ বলে মনে করি না। এই এই বিচারকই কিছুদিন আগে একই মামলায় যুক্ত দুজন ব্যক্তিকে জামিন দিয়েছিলেন। 3 মাস জেলে থাকার পরে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট আনতে পারেনি বলে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাদেরকে তিনি পার্সোনাল বন্ডে তিনি বেল দিয়েছিলেন। তিনি যদি এতটাই নিশ্চিত ছিলেন যে কেবলমাত্র সঞ্জয় রায় দোষী, তাহলে তো উনি আহ, তাহলে তো ওর উচিত ছিল যে এই দুজনকে বেল না দিয়ে খালাস করে দাও। তো যে মামলায় আপনি দুজন অভিযুক্তকে আপনি বেল দিয়েছেন, সেখানে আপনি একমাত্র একজনের বিরুদ্ধে আপনি সাজা ঘোষণা করলেন, এটা যথাযথ হয়েছে বলে আমার তো মনে হয় না। আর বেশ। আমরা এটাতে একদম সন্তুষ্ট নেই। আমরা প্রথম থেকে যে কথা বলে আসছি যে যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, মানে অভয়া একজন হুইসেল ব্লোয়ার ছিল, সেই হুইসেল ব্লোয়ারকে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের শাস্তি হোক। প্রত্যেকের শাস্তি না হওয়া অবধি আমাদের কোনো সন্তুষ্টির কোনো জায়গা নেই। আর অভয়ার বাবা মাকে যে 17,000 টাকা অফার করা হয়েছে, লক্ষ টাকা, 10,000 17 টাকা লক্ষ তো টাকা, আমাদের 17 মুখ্যমন্ত্রী অফার করেছিলেন। 17 লক্ষ 17 লক্ষ টাকা। টাকা 17 লক্ষ টাকা অফার করা হয়েছে। অভয়ের বাবা মাকে তো মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা অফার করেছিলেন। তো অভয়ের বাবা মা 10 লক্ষ টাকাও রিফিউজ করেছিলেন, আজকে 17 লক্ষ টাকাও রিফিউজ করেছেন। তাদের মেয়ের জীবনের দাম কি 17 লক্ষ টাকা? 17 লক্ষ টাকা দিয়ে কি তাদের মেয়েকে ফিরে পাওয়া যাবে? একটি নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে, যে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছে, এমডি করছে, সে চিকিৎসার ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ করেছিল বলে তাকে তাকে নিহত হতে হয়েছে। তার জীবনের দাম 17 লক্ষ টাকা নয়, তার ক্ষতিপূরণ 17 লক্ষ টাকা দিয়ে হয় না। আমরা এবং অভয়ের বাবা মাও ততদিন শান্তি পাবেন না যতদিন না আসল যারা অপরাধী, সেই অপরাধীরা চিহ্নিত হয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।